সালামু আলাইকুম শিক্ষার্থীরা। দেখো, গত ক্লাসে আমরা কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে কোষের আরেকটি প্রকারভেদ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ। দেখো, তোমরা একটু চিন্তা করো, ছোটবেলায় তোমরা পড়ে আসছো। দেখো, আমি প্রতিদিনই তোমাদের কিন্তু বলি যে ছোটবেলায় তোমরা পড়ে আসছো, অর্থাৎ 9-10 তোমরা পড়ে আসছো। দেখো, এটা কি? এটাই কিন্তু সেই কোষের নিউক্লিয়াস। কোষের কি? নিউক্লিয়াস, তাই না? কোষের গোলাকার যে অংশ, সবচেয়ে বড় অংশ, সেটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো, এরকম কিন্তু তোমরা ছোটবেলায় চিত্র অঙ্কন করেছিলে, তাই না? ছোটবেলায় এরকম তোমরা সুন্দর চিত্র অঙ্কন করেছিলে, তোমরা আমার থেকে ভালো চিত্র আঁকাতে পারো। ওকে, দেখো, এই নিউক্লিয়াসের এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। কি বলি? নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে কালো যে বস্তুটা আছে সেটাকে আমরা বলি নিউক্লিওলাস। তোমরা কিন্তু জানো এগুলো। আর নিউক্লিয়াসের এই যে পেঁচানো অংশ, এগুলাকে বলি ক্রোমাটিন জালিকা। কি বলি? ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। সবই আঁকলাম, কিন্তু ফোটা গুলো আমি দিলাম না বা শ্যাডো করে দিলাম না, তাহলে কিন্তু আমার আঁকাটা অসম্পূর্ণ। কারণ এই ফোটা অংশগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। তাহলে আমি আরেকবার বলি, নিউক্লিয়াসের বাইরের আবরণকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে কালো গোলাকার বস্তুটাকে আমরা বলছি নিউক্লিওলাস। নিউক্লিয়াসের এই যে দেখো পেঁচানো অংশ, সেটাকে আমরা বলছি ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। ওকে, আর নিউক্লিয়াসের আবরণ যে মাঝখানে ফাঁকা, সেগুলোকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এটা কিন্তু একটা সুন্দর একটা গঠন আমি আঁকিয়ে ফেললাম, তাই না? তার মানে নিউক্লিয়াসের প্রত্যেকটা উপাদান সুগঠিত, সুন্দরভাবে সাজানো, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত। আমি বলতে চাচ্ছি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা আছে আদি কোষ, আর একটা আছে প্রকৃত কোষ। দেখো, এগুলো তোমাদের কাছে পানি মনে হতেও পারে। তোমরা এগুলো যেহেতু আগে পড়ে আসছো, কিন্তু সবকিছুতে আছে আসলে ছোট থেকে শুরু করতে হয়, সহজ থেকে শুরু করতে হয়। এই জন্য আমি এগুলো দিয়ে শুরু করছি, কারণ এগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র। অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো ভুলে গেছো, সুতরাং একটু রিপিট করে দিচ্ছেন। দেখো, আদি কোষ আর প্রকৃত কোষ। এটাকে আদি কোষকে আমরা ইংরেজিতে বলি প্রোক্যারিওটা বা প্রোক্যারিওটিক সেল। ওকে, আর এটাকে বলি আমরা ইউক্যারিওটিক সেল। ওকে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে কিসের গঠনের ভিত্তিতে? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। দেখো, প্রো মানে হচ্ছে আদি। প্রো মানে কি? আদি। এটা সবসময় মনে রাখবা। প্রো মানে আদি বা প্রথম। কারণ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আদি কোষ আর প্রকৃত কোষ, প্রত্যেকটার বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। দেখো, আদি কোষের, দেখো, আদিম যুগের মানুষ কি জামা কাপড় পরতো? আদিম যুগের মানুষ কিন্তু জামা কাপড় পরতো না, তাই না? সো আদিম যুগের মানুষ যেহেতু জামা কাপড় পরতো না, ঠিক একইভাবে আদি কোষের নিউক্লিয়াসের কোনো জামা কাপড় থাকবে না। অর্থাৎ নিউক্লিয়াসের যে বাইরের আবরণ, এই আবরণটাই থাকবে না। কোন কোষে? আদি কোষে। সো আদি কোষে নিউক্লিয়াসের বাইরের আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরের যে বস্তুগুলো আছে সেগুলো কিন্তু সব ছড়ানো ছিটানো থাকবে। বুঝতে পারছো? সো নিউক্লিয়াসের আবরণ না থাকায় নিউক্লিয়ার বস্তুগুলো ছড়ানো ছিটানো থাকবে। ঠিক এই কারণেই আদি কোষকে আমরা বলছি আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। দেখো, প্রকৃত কোষে কিন্তু এরকম সুন্দরভাবে একটা আবরণ, নিউক্লিয়ার বস্তুগুলো সুন্দরভাবে গোছানো থাকবে। সো প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। মাথায় কি ঢুকছে এতটুকু? ওকে, এরপরে দেখো পার্থক্য,
তোমরা কিন্তু ছোটবেলায় যা শিখে আসছো এখন একটু নতুন নতুন কিছু মনে হতে পারে। দেখো তোমরা যারা অনেকে আইসিটি ক্লাস হয়তো শুরু করে দিয়েছো, দেখো এখন এইচএসসি তে কিন্তু আইসিটি তে 1+1=10 হয়, তাই না? আইসিটি তে কিন্তু 1+1=10 হয়। ঠিক একইভাবে বায়োলজিতেও আমরা কিছু নতুন আবিষ্কার করি, তাই না? আমরা পিছিয়ে থাকবো কেন? দেখো বায়োলজিতে আমরা কিন্তু বলে থাকি 60 আর 40 মিলে কত হয়? 60 আর 40 মিলে কত হয়? দেখো 50 আর 30 মিলে কত হয়? তোমরা কিন্তু বলবা যে ভাই এটা কোনো কোশ্চেন হলো? 60 আর 40 মিলে তো 100ই হবে, তাই না? 50 আর 30 মিলে তো 100ই হবে। কিন্তু এখন বায়োলজিতে আইসিটি দেখা থেকে আমরা কিছু নতুন আবিষ্কার করতেছি। সো বায়োলজিতে 50 আর 30 মিলে আমরা বানাই ফেললাম 70, 60 আর 40 মিলে বানাই ফেললাম 80। ঠিক আছে, ঝামেলা হয়ে গেছে শুধুমাত্র এস। দেখো এগুলা কিন্তু তোমার প্রাইমারির ভাই বোনদের দেখালে কিন্তু তারা হাসবে, ঠিক আছে? সো দেখো এস মানে হচ্ছে সাব ইউনিট। এস মানে কি? সাব ইউনিট। একটা কথা মাথায় রাখবা, এই যে আমরা বলি রাইবোজোম, রাইবোজোমে কিন্তু একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা হচ্ছে রাইবোজোমে একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। রাইবোজোমে একমাত্র অঙ্গাণু। দেখো রাইবোজোমের বিভিন্ন অংশকে আমরা বলি রাইবোজোমাল ইউনিট। রাইবোজোমাল ইউনিট, রাইবোজোমকে আমরা আলাদাভাবে পরিমাপ করি, এজন্য রাইবোজোমকে আমরা বলছি রাইবোজোমাল ইউনিট। সো এস থেকে আমরা বলবো এস, এস মানে হচ্ছে সাব ইউনিট, রাইবোজোমাল সাব ইউনিট। ওকে, সো দেখো এই আদি কোষে রাইবোজোম, আদি কোষেও রাইবোজোম থাকবে, প্রকৃত কোষেও রাইবোজোম থাকবে। কারণটা কি? দেখো রাইবোজোমের কাজই কিন্তু প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। সো প্রোটিন কিন্তু আদি কোষেও লাগবে, প্রোটিন প্রকৃত কোষেও লাগবে। সো আদি কোষেও রাইবোজোম থাকবে, প্রকৃত কোষেও রাইবোজোম থাকবে। রাইবোজোমই একমাত্র অঙ্গাণু, এজন্য এটাকে আমরা বলছি সার্বজনীন অঙ্গাণু, সবার জন্য, তাই না? সার্বজনীন অঙ্গাণু, এটা আদি কোষেও থাকবে, প্রকৃত কোষেও থাকবে। আদি কোষের রাইবোজোম একটু কম থাকবে, রাইবোজোমাল ইউনিট। সো আদি কোষের রাইবোজোমাল ইউনিট হচ্ছে 50s প্লাস 30s অর্থাৎ 70s। প্রকৃত কোষের রাইবোজোমাল ইউনিট 60s প্লাস 40s অর্থাৎ 80s। এখন আমরা সামনের ভিডিওতে আলোচনা করব যে এই 60 আর 40 মিলে কিভাবে 80 হলো, আর 50 আর 30 মিলে কিভাবে 70 হলো। তাহলে এক কথায় আমি আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য একটু করে দেই। আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষের নিউক্লিয়ার বস্তুগুলো ছড়ানো ছিটানো থাকে, যেহেতু নিউক্লিয়ার আবরণ থাকে না। সো প্রকৃত কোষের নিউক্লিয়াস সুন্দরভাবে সবকিছু নিউক্লিয়ার আবরণ দিয়ে বেষ্টিত থাকে। ওকে, সো আদি কোষের রাইবোজোমাল ইউনিটকে আমরা বলি 70s, আর প্রকৃত কোষের রাইবোজোমাল ইউনিট 80s। আপাতত এতটুকু জানো, আরো অনেক পার্থক্য আছে, সেগুলো আমি তোমাদের অল্প অল্প করে পড়াবো। ওকে, আন্দাজ আজকে বলে দিলে মাথায় ঢুকবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।